একটু আমাদের অডিয়েন্সের জন্য জানাবি, অ্যান্ড তোদের এক্সপেকটেশন কি, বা তোরা কি চাচ্ছিস পরিবর্তনটা? আপনি যেমনটা বললেন যে এটা বেটার করা যায় কিনা, আরও সহজভাবে বললে এটা লাইটার করা যায় কিনা, আচ্ছা আচ্ছা। একটু হালকা করা যায় কিনা। এখানে আসলে বেশ কিছু অযৌক্তিক বিষয় কারিকুলামের মধ্যে ঢুকে গেছে। দেখেন, থার্ড ইয়ারে আমাদের অফিসিয়ালি পড়ার কথা হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ফার্মাকোলজি, একটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন। এটা আমাদের অফিসিয়ালি পড়ার কথা। এর আইটেমগুলো আমরা রেগুলার ক্লিয়ার করব, টার্ম দিব, প্রফ দিব, অ্যান্ড আমাদের ক্লিনিক্যাল নলেজ এনহ্যান্স করার জন্য আমরা ওয়ার্ডে যাব, শিখবো স্যারদের কাছে হাতে কলমে শিখবো। কিন্তু এইখানে আসলে আমাদের জন্য বোঝা হয়ে উঠলো ফোর্থ ইয়ার যে সাবজেক্টগুলো আছে, প্যাথো মাইক্রো, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজির যে হচ্ছে আইটেমগুলা, এইগুলা থার্ড ইয়ারে নেয়া, ফোর্থ ইয়ারের বোঝা কিছুটা কমানোর জন্য থার্ড ইয়ারে এই বোঝাটা চাপিয়ে দেয়া, এই বিষয়টাই মূল কনসার্ন আর কি। যে আমরা আমাদের প্রফে বসার জন্য আমাদের রেগুলার কারিকুলামের যেসব পড়াশোনা, সেটার বাইরে গিয়ে অন্য দুটো সাবজেক্ট আমাদেরকে পড়তে হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের অডিয়েন্সের জন্য একটু ক্লিয়ার করে বিষয়টা। ফার্স্ট অফ অল, মানে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে যাওয়ার জন্য বছর শেষে একটা প্রফেশনাল এক্সাম দিতে হয়, যেটাকে আমরা প্রফ বলি ইন শর্ট। সো ওই প্রফে দুইটা সাবজেক্টই তোরা পরীক্ষা দিবি, ফার্মাকোলজি ইন শর্ট ফার্মা, আর হচ্ছে ফরেন্সিক মেডিসিন। এখন আবার যদিও থার্ড ইয়ারের টোটাল কারিকুলামের সাথে পুরোপুরি কানেক্টেড না, বাট তারপরও একদম ফাইনাল ইয়ারে গিয়ে যেই সাবজেক্টগুলোর ক্লিনিক্যালি হাসপাতালে গিয়ে রোগী দেখে দেখে পরীক্ষা দিতে হবে, সেরকম কিছু ক্লিনিক্যাল সাবজেক্ট বলি আমরা, সেগুলোর ওয়ার্ডে গিয়ে তোদেরকে কিছু শিখতে হয় এখন, এবং সেই ওয়ার্ডের এক একটা সাবজেক্টের ওয়ার্ড ফাইনাল দিয়ে শেষ করতে হয়। এটার পাশাপাশি ফোর্থ ইয়ারে গিয়ে যেই আরও এক্সট্রা দুই সাবজেক্ট তোরা পড়বি, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি, এটারও কিছু অংশ থার্ড ইয়ারে আছে। সো বার্ডেনের জায়গাটা এটাই যে থার্ড ইয়ারে একে তো আমার দুইটা সাবজেক্ট, আমার ফার্মাকোলজি পড়তে হচ্ছে, আমার ফরেন্সিক পড়তে হচ্ছে, এটা হিউজ, এই এই দুইটাই দুটোই হিউজ। অনেক বড় বড় সাবজেক্ট। অ্যান্ড প্রথমবারের মতো ওয়ার্ডের এক্সপিরিয়েন্স করতে হচ্ছে। এই তিনটা তো মেইন স্ট্রিম যে পড়াশোনা থার্ড ইয়ারের, এর সাথে ফোর্থ ইয়ারের সিলেবাসটাও মানে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজিও যথেষ্ট লম্বা সাবজেক্ট বলে এটার কিছু অংশ থার্ড ইয়ারের সাথে যুক্ত করে দিছে। এটা হচ্ছে কনসার্নের জায়গা। তো তোদের কাছে মনে হচ্ছে, বা ইভেন আমরাও তো থার্ড ইয়ারে সেম কারিকুলামে পার করে আসছি, আমি আমার পার্সপেক্টিভটা বলবো, বাট তোর কাছ থেকে শুনতে চাই যে তাহলে এটার সলিউশনটা কী? মানে এখানে তো আসলে মানে 4 ডাইমেনশনাল, চারটা জিনিস পড়তে হচ্ছে, চার দিক থেকে প্রেশার আসতেছে, তো কোনটা কমাতে চাস বা কী করতে চাস? আচ্ছা, শুরুতেই যে বিষয়টা সেটা হচ্ছে থার্ড ইয়ারের অ্যাকচুয়ালি যে সাবজেক্টগুলো আমার পড়া লাগতেছে, ফার্মাকোলজি অ্যান্ড হুম। ফরেন্সিক, এই দুইটা আমরা পড়লাম। এর বাইরে এক্সট্রা যে প্যাথোলজি আর হচ্ছে মাইক্রোবায়োলজি, এই দুটো তো ফোর্থ ইয়ারের সাবজেক্ট। তো ফোর্থ ইয়ারের সাবজেক্ট আমরা হয় ফোর্থ ইয়ারে পড়লাম, এটা একটা অপশান হতে পারে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যদি উদাহরণের জন্য বলি, আমরা সার্জারি ওয়ার্ড করি, হ্যাঁ, রাইট। ওয়ার্ড করি 1.5 মাস, 2 মাস, 3 মাস করার পরে আমরা সার্জারি ওয়ার্ড ফাইনালও দিই। রাইট। কিন্তু আমরা কি সার্জারি সাবজেক্টটা পড়ি, বই পড়ি? না, এটা এটা ডিপেন্ড করে, এক একজন এক এক রকমভাবে, অনেকে পড়ে অনেকে পড়ে না, বাট ওভারঅল না মানে আমরা যে 3 মাসে পড়ে গিয়ে ওয়ার্ড ফাইনাল দিচ্ছি, আমরা কি সার্জারি পড়ে ওয়ার্ড না, ফাইনালটা দিই? অ্যাকচুয়ালি ওই সুযোগটা আসলে থাকে না, অনেক বেশি প্রেশার থাকে। সো তার মানে অ্যাকচুয়ালি সার্জারির এক্সপোজারটা আমরা হুম, পাচ্ছি না, না পেয়ে কোনো রকমে ওয়ার্ডে কয়েকদিন গিয়ে কিছু কেস স্টাডি করে আমরা গিয়ে ওয়ার্ড ফাইনাল দিয়ে রাইট। দিচ্ছি। তার মানে আমরা ওখান থেকে কতটুকু গেইন নিতে অনেক পারছি? কম। অনেক কম। বাট আমাকে ওয়ার্ড ফাইনালের হ্যাসেলটা বিয়ার করতে হচ্ছে। সো এইখানে আসলে ছাত্রদের সঙ্গে কনসাল্ট করে, ছাত্রদের মতামত নিয়ে, আহ, যারা শিক্ষক তারাও তো ভালো মন্দ রাইট, বোঝেন, অবশ্যই। কিন্তু এই যখন পলিসিগুলো মেক করা হয় সে সময় যাতে ছাত্রদের মানে মানসিক অবস্থা, ছাত্ররা কতটুকু নিতে রাইট, পারবে, এই বিষয়টা বিবেচনা করা রাইট, হয়। অবশ্যই। এবং এইটা তারা শুধু অ্যাজিউম করে নিলে হবে না, বরং ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে যে তোমরা পারবা কি না। যদি সে পারছে না, আপনি তাকে অনেক বেশি দিলেন,
সে কোনো কিছুই পারলো না, আলটিমেটলি গেইন বের করে আনতে পারলো না, তার মানে তাকে অল্প দিলেই বেটার হইতো। ভালো লাভ হতো, তাই না? অনেক দিয়ে কিছু না পাওয়ার চেয়ে অল্প দিয়ে অল্প ফেরত পাওয়া ভালো। তো এইটা নিয়ে এই ডিসকাশনটা আসলে একটু কমপ্লেক্স ডিসকাশন। এটার জন্য একাডেমিশিয়ান, স্টুডেন্ট সবার একসঙ্গে বসা উচিত, বসে আলাপ করা উচিত যে কতটুকু বাদ দিলে কতটুকু অ্যাড করলে আসলে আমাদের কারিকুলামটা কনভিনিয়েন্ট হয়ে উঠবে। একটু ডিফারেন্ট দিকে যাই, তোর কাছে কি মনে হয় যে এই যে একটা অতিরিক্ত চাপ এই কারিকুলামের, আচ্ছা আমার মাথায় ডিফারেন্ট একটা কোয়েশ্চেন ছিল, আরেকটা জিনিস মাথায় আসলো, সো এটাকে আমি একটু সাইডে রাখি। অনেকে অনেক ভালো স্টুডেন্ট যারা, তাদের একটা মতামত হচ্ছে এরকম, ফোর্থ ইয়ারে যে সাবজেক্ট মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি আগে পড়লে ফার্মাকোলজি পড়তে সুবিধা হয়, এরকম একটা আইডিয়াও আছে বা এরকম একটা মতামত আছে। কিভাবে? আমাদের অডিয়েন্সের জন্য যদি আমরা একটু ক্লিয়ার করে বলি, ফার্মাকোলজি হচ্ছে বেসিক্যালি ওষুধ সংক্রান্ত পড়াশোনা। মেডিসিন, শরীরে ড্রাগস কীভাবে কাজ করতেছে, এটার মেকানিজম কি, অ্যাডভার্স ইফেক্ট কী, কোন ওষুধের ক্ষেত্রে কোন অসুখের ক্ষেত্রে কোন ওষুধ দিব, এটা হচ্ছে ফার্মাকোলজি পড়াশোনা। এখন থার্ড ইয়ারে যেটা হয়, অবভিয়াসলি তুই বছর প্রায় অর্ধেক শেষ, অনেক পড়াশোনা করে ফেলছিস। ফার্মাকোলজি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরা যদি ডিজিজগুলো সম্বন্ধে আইডিয়া না থাকে, যেটা হচ্ছে মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি পড়াশোনা, ডিজিজ সংক্রান্ত, হ্যাঁ, তো এই ডিজিজ সংক্রান্ত পড়াশোনা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কোন ওষুধটা আসলে কোন জায়গায় গিয়ে কাজ করতেছে মুখস্থ করতে হয়। আমি কিন্তু হয়তো মেকানিজমটা মুখস্থ করা লাগে না, মেকানিজমটা বুঝতে পারবো যে এই ওষুধটা এই জায়গায় কাজ করতেছে, বডির এই সিস্টেমে এই জায়গায় এই কাজটা করতেছে, কিন্তু ওই কাজটা কেন করা দরকার। কথার কথা টিউবারকুলোসিস, যক্ষার সময় এই পার্টিকুলার ওষুধটা রেসপিরেটরি সিস্টেমের এই জায়গায় গিয়ে এই কাজটা করতেছে, কিন্তু এই কাজটা করার দরকার কেন। টিউবারকুলোসিস সম্পর্কে যদি আমার আইডিয়া থাকতো, যক্ষার পুরো মেকানিজমটা যদি আমি জানতাম যে যক্ষা কীভাবে হয়, কোন প্যাথোজেন দায়ী, ডিজিজের স্টেজগুলো কী, সিমটমগুলো কী, এগুলো সব কিছু সম্বন্ধে যদি আমার একটা ধারণা থাকতো, তাহলে ওষুধটা কোন জায়গায় গিয়ে কাজ করতেছে বেটার আইডিয়া হইতো। কিন্তু আমরা যেটা করি, ফার্মাকোলজি পড়ার সময় একটা ওষুধ ইন্ডিকেশন যে এই ওষুধটা কোন কোন ডিজিজে কাজ করবে, এটার অ্যাডভার্স ইফেক্ট, সব কিছু একটা মুখস্থর উপর দিয়ে যাইতে হয়, আসলে উপায় নেই। মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজির সাবজেক্টের সম্পর্কে একটু একদম জেনারেল আইডিয়াটা না থাকলে ওটাতে আসলে প্রবলেম হয়। তো টিচারদের আসলে মাইন্ডসেটটা হয়তো এরকম, আগে আগে যেটা আগে এখন থেকে প্রায় 2-3 বছর আগের কারিকুলামটা ছিল মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজিকে আগে রেখে ফার্মাকোলজি ফোর্থ ইয়ারে। সো এটাতে যেটা সুবিধা হইতো যে মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি পড়া হয়ে যাওয়ার কারণে আমার শরীরের ডিজিজগুলো সম্বন্ধে আমার আইডিয়া হয়ে গেছে ভালো। সো ওষুধগুলো ওই ডিজিজগুলোকে কীভাবে সারাচ্ছে এটা সম্বন্ধে আমার আইডিয়াও ভালো। কিন্তু এখন আবার শিফট করা হয়েছে, এটার পেছনে যুক্তি অনেকগুলাই। একটা হচ্ছে যে একটু প্রেশার কমানো, কারণ আগের কারিকুলামের প্রেশার বেশি ছিল, প্যাথো আর মাইক্রোবায়োলজির মতো বড় বড় সাবজেক্ট থার্ড ইয়ারে, আবার সাথে ফরেন্সিক মেডিসিনও থাকতো, 3টা সাবজেক্ট বড় বড়। সো ভাগ ভাগ করে দিচ্ছে আর কি থার্ড ইয়ারে। কিন্তু এখন আবার থার্ড ইয়ারে ফার্মাকোলজি, ফরেন্সিকও যথেষ্ট বড় বড় সাবজেক্ট, এবং ফার্মাকোলজি পড়াটা ডিফিকাল্ট হয় কারণ মাইক্রোবায়োলজি সম্বন্ধে আইডিয়া নেই। এই জন্য আবার এটা সম্বন্ধে একটা গোজামিল হিসেবে কি ইন্ট্রোডিউস করলো, যেহেতু পুরোপুরি পড়া হচ্ছে না, কিছু জিনিস আমি একটু থার্ড ইয়ারে লাগাই দিই। এটা হলো যে এমন এমন ব্যাপার যে এটা তোমার থার্ড ইয়ারে কমপ্লিট করতে হবে 100% এরকম না, বাট পড়ানো হবে। আর এটা এখন যখন পড়ানো হচ্ছে, এটা আবার ফোর্থ ইয়ারে পড়ানো হবে না। সব মিলে এখানে একটা জোগা খিচুড়ি আছে। তো এটার অ্যাকচুয়াল সলিউশন কি, এটা আমিও আসলে অনেক কনফিউজড। আমিও যে তোকে একদম আমার পার্সপেক্টিভ বলবো, আমার কাছে লজিক্যাল মনে হয় এই বিষয়টা, যে ফার্মাকোলজির আগে মাইক্রো আর প্যাথো একটু হলে পড়া উচিত। কারণ এখন যখন আমি ফোর্থ ইয়ারে মাইক্রো আর প্যাথো পড়তেছি, ফার্মাকোলজি বিকামস ইজি। ফার্মাকোলজির আগে যা পড়ছিলাম তখন মনে হচ্ছে যে এখন এটা যদি এই থার্ড ইয়ারে পড়তাম সাথে, এখন যেটা হয় যে অনেক ভালো ভালো স্টুডেন্টরা গিয়ে নিজেরা প্রেশার নিয়ে নিজেদের ফ্রি টাইমে প্যাথো আর মাইক্রো বইগুলো পড়ে পড়ে ফার্মা ভালো করে। এটা তো সবার জন্য এটা প্রযোজ্য না, সবাই কারিকুলামে যে সাবজেক্ট আছে সেটাই পড়তে চাবে। এখন আবার এখন যে সিস্টেম, এটা জগা খিচুড়ি মার্কা, এখানে মনে করো 4-5টা সাবজেক্ট একসাথে, আলটিমেটলি অনেকগুলো নিয়ে আমার ব্যালেন্স জাগলিং করতে হচ্ছে। তো এটা তো একটা গেলই, টোটাল সিনারিওটা আমরা আমাদের অডিয়েন্সের জন্য বললাম। তো একটু আগে তোকে আমি যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোর কাছ থেকে মনে হয়, এই যে তুই বললি যে সবার এখানে বসা উচিত, স্টুডেন্ট, টিচার্স, ইভেন স্বাস্থ্য মন্ত্রণালয়, এভরিওয়ান, সবার বসে কারিকুলাম সংক্রান্ত কম্প্রিহেন্সিভ একটা ডিসকাশন হওয়া উচিত, যেহেতু বর্তমান বাংলাদেশটা জুলাই পরবর্তী একটা বাংলাদেশ। একটু হলেও জবাবদিহিতার জায়গা বাড়ছে গত 1 বছরে।
প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব কতটুকু এটা জানি না, বাট জবাবদিহিতার পরিমাণ ফর শিওর বাড়ছে। সো এখানে সবাই মিলে বসে যদি একটা ডিসকাশন হইতো বেটার হইতো। তোর কাছে কি মনে হয় এই ডিসকাশনের অভাব বা ঘাটতি এখনো আছে, বা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আলোচনা কি আদৌ হয় বা হচ্ছে? আহ, জুলাইয়ের আগে যেটা ছিল সেটা হচ্ছে এই এখনকার সিস্টেম যেটা, এটা তো জুলাইয়ের আগে তারা প্রবর্তন করে গেছে। তো জুলাইয়ের আগে সব জায়গায়ই স্বৈরাচার ছিল, তারা যে যেভাবে পারছে কারিকুলাম চেঞ্জ করছে, নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করছে। স্টুডেন্টদের কনসার্ন তেমন ছিল না কারোরই। হ্যাঁ, এখন যেটা ঘটছে যে হচ্ছে আপনার স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা রাইট। হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশনে যেসব বিষয় নিয়ে সুপারিশ করা হয়েছে, এইসবের মধ্যে আসলে কারিকুলামে কতটা চেঞ্জ আসবে এই বিষয়টা খুব একটা পরিষ্কার না। কারণ স্বাস্থ্য সংস্কার কমিশন এটা মেইনলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশেপাশে বা সচিবালয়ের আশেপাশে, মানে মানে স্বাস্থ্য ব্যবস্থার অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গাগুলো সেইগুলো সংস্কারের কাজ করছে। কিন্তু আমাদের কারিকুলামটা তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আন্ডারে পড়ে। তো এটার জন্য আসলে একাডেমিশিয়ানদের নিয়ে বসতে হবে। একাডেমিশিয়ানরা ছাত্ররা পারতেছে কি পারতেছে না, কতটুকু নিতে পারতেছে, একাডেমিশিয়ান যতটুকু বলতে নিতে কি তুই পারবে। মানে ভালো টপ স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিস না তাহলে? না, টিচার আচ্ছা আচ্ছা। যারা যারা আসলে মানে কারিকুলামটা হুম হুম। প্রবর্তন করেন, যারা আসলে এটা ঠিক করেন যে স্টুডেন্টরা কতটুকু পড়বে, রাইট। এই বছর কতটুকু পড়বে, কোন কোন তুই তো সাবজেক্ট এটা পড়বে। বললি যেটা করা উচিত, তোর কি মনে হয় এখানে ঘাটতি আছে কমিউনিকেশনের, বা একটু সরকারের আরো কনসার্ন থাকা উচিত এখানে? আসলে আহ, এইটার দায়িত্ব আসলে ছাত্রদেরই, যে তাদের এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা শিক্ষকের মাধ্যমে আহ, ঊর্ধ্বতন মহলের কাছে পৌঁছানো, যে আমরা আসলেই সমস্যার মধ্যে আছি, পারতেছি না, এই কারিকুলামে আমাদের সমস্যা হচ্ছে। এবং মানে এইটা কিন্তু খুব যে নর্মাল একটা বিষয় এমন না, যে মানে আমার প্রেশার বেশি আমি পড়লাম পাশ করলাম এমন না। রিসেন্টলি ময়মনসিংহ মেডিকেল কলেজে আমরা অনেক বড় একটা দুর্ঘটনা দেখেছি, যে একজন মেয়ে আত্মহত্যা করেছে। সো এই বিষয়টা কিন্তু একেবারে মানে ফেলে ফেলার মতো দেওয়ার মতো বিষয় না। বিষয় না, কোনোভাবেই ফেলে দেওয়ার মতো বিষয় না। স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্য, ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমি এইটা আলাদাভাবে বলতাম, তুই বলে ফেলছিস ওই ময়মনসিংহ মেডিকেল কলেজের ঘটনাটা। এটা আসলে বাংলাদেশের মেডিকেল কলেজগুলার সিস্টেমের একটা খুবই দুর্ভাগ্যজনক এবং কনসিস্টেন্ট একটা ব্যাপার। কনসিস্টেন্টলি এরকম ঘটনা প্রত্যেক বছর একটা দুইটা করে ঘটতেছে। এবং না মানে এখানে যে শুধু আত্মহত্যা হচ্ছে এমন না, সে নিজে নিজেকে শেষ করে দিচ্ছে এমন না। আমরা 2023 সালে ডেন্টাল প্রফ যখন হয়, ডেন্টালের ফাইনাল প্রফেশনাল কোনো একটা পরীক্ষায় কোনো এক আপু, ঢাকারই কোনো এক মেডিকেল কলেজে, সে প্রফ দিতে গিয়ে টানা মানে এত পরিমাণ পড়া যে সে টানা কয়েকদিন খুবই অল্প পরিমাণ ঘুমায় সে পড়াশোনা শেষ করে প্রফ দিতে গেছে, খুবই অল্প পরিমাণ ঘুমায়। এবং সে ফাইনালি পরীক্ষা দেওয়ারত অবস্থায় কোল্যাপস করছে, এবং উইদিন আ ডে সে মারা গেছে। সে তো সেখানে আত্মহত্যা করে নাই, সে জাস্ট কারিকুলামটা কাভার করতে গেছিল, আমি পড়ে যাব, পড়তে পড়তেই মরে যাচ্ছে। না, এটা আসলে কি বলবো আর। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু এটা খুবই চাপের একটা পড়াশোনার জায়গা, অনেক চাপ, অনেক কিছু হ্যান্ডেল করতে হয়, আম, এটা নিয়ে আলাদাভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বসা উচিত। কারণ এ তো থামতেছে না, তো প্রত্যেক বছরেই আইদার একেবারে জীবন নাশের ঘটনা আমরা দেখতেছি, অথবা তুই যেটা বললি যে এরকম ইনসিডেন্ট যে হয়তো নিজেকে নিজে শেষ করে দেয় নাই, বাট পড়তে পড়তে অসুস্থ কোনো হয়ে গেছে, পড়াশোনা সংক্রান্ত মারা গেছে। ডিপ্রেশন। এবং এই এই আমাদের পড়াশোনার সিস্টেমটা আবার এরকম যে রেগুলার পরীক্ষা এবং রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে হয়। তুই যদি এক সপ্তাহ কি টানা 2-3 দিনই পড়াশোনা থেকে ডিসকানেক্টেড থাকিস, অনেক কিছু জমে যাবে। আর এই জমে যাওয়া বিষয়গুলো তখন একটা এক্সট্রা, মানে আমরা যেরকম এই ফিজিওলজিতে পড়ছি যে একটা এই পজিটিভ ফিডব্যাক, একটা ভিশিয়াস সাইকেল ক্রিয়েট করে। একটা স্টিমুলেশন আমাকে আরও স্টিমুলেশন দেয়, একটু জমলে তখন আমার মনের মধ্যে প্রেশার, প্রেশার থেকে আরও কিছু জমলো, আরেকটু প্রেশার, আরও জমলো, এবার পড়াশোনা জমতে মানে জমতে ভাই, জমতে। যে মানুষের আসলে কাজকর্মের তো একটা থ্রেশহোল্ড থাকে, মানসিক শক্তি শারীরিক শক্তির একটা থ্রেশহোল্ড থাকে, যখন গিয়ে তার রেস্ট নিতে হবে। এবং ওই টাইমটা তার রিফ্র্যাক্টরি পিরিয়ড,
যে এটা তার আবার নিজেকে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাকে সব কিছু থেকে একটু দূরে থাকা বা একটু রেস্ট নেয় নিজেকে। তো এই রেস্ট দেওয়ার জন্য যদি আপনি 2 দিন আইটেম না দেন, আপনার কিন্তু মানে 4 থেকে 6টা আইটেম পেন্ডিং পড়ে যাবে। আইটেম বলতে হচ্ছে আমাদের যে রেগুলার ভাইভা এক্সামগুলো আছে ভাইভাগুলো হ্যাঁ, পরবর্তীতে আবার কভার করতে হবে। এই যে আমার একটা আইটেম বাদ পড়ে গেছে। এই যে আমরা ভিশিয়াস সাইকেলের মধ্যে হ্যাঁ, পড়ে যে যাই। আমার একটা ক্লিয়ার হয়নি, আমি আইটেম ক্লিয়ার না করার কারণে কার্ড দিতে পারলাম না, কার্ড দিতে না পারলে টার্ম দিতে পারলাম না, টার্ম দিতে না পারলে প্রফ দিতে পারলাম না। এই বা প্রফ কোনোভাবে দিতে না পারা বা প্রফে ফেল করলে পরের বছর গিয়ে যখন আমি প্রফ দিচ্ছি, তখন পরের ফেজের যে কারিকুলাম, সেই কারিকুলামটাকে স্টপ করে আগের পুরানা কারিকুলাম দুইটা পড়ে আমার একসাথে। 1-1.5 মাস ধরে এবং বিষয়টা এটাই যে সবসময় একটা চাপ কাজ করে, যে কোনো একটা আইটেম মিস হয়ে গেলেই আমাদের চাপটা কাজ করে যে এটা হয়তো আমার ইন দ্য একদম লং রান প্রফি বড় হয়তো মিস ধোকা হয়ে দেয়। যাবে, মানে লম্বা চিন্তাগুলা। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বসা উচিত এবং এটা নিয়ে আলাদা কনসার্ন হওয়া উচিত। এই যে একটা একটা এই যে একটা ফেসবুকে তোরা অনেকে লেখালেখি করতেছিস থার্ড ইয়ারের কারিকুলামটা নিয়ে, যে ফার্মা ফরেন্সিকের সাথে প্যাথো এবং মাইক্রোবায়োলজির কীভাবে কম্বিনেশনটা করা যায় সেটা আলোচনা। এটা এটা আসলে মানে 3-4 দিন, প্রয়োজনে 1 সপ্তাহ 2 সপ্তাহ কর্মশালা হয়ে, মানে ভালো ছাত্রদের একটা প্রতিনিধি, শিক্ষক মহল, মন্ত্রণালয় সবাই মিলে বসে একটা কর্মশালা করে একটা প্রোডাক্টিভ ডিসকাশন আনা উচিত। কারণ এটা তো থামতেছে না। আর আমার কাছে আরেকটা, এটা তো অথরিটি লেভেলের সিদ্ধান্ত। সো আমরা বলবো যে কর্মশালা করা উচিত, আমাদের কথা বলা উচিত এটা নিয়ে। প্রতিদিন একদম 7 দিনে একটা মিটিং বসা উচিত যে না এটার সলিউশন কি, আউটকাম কি। আমার কাছে এটা মনে হয় বিকজ দ্যাট ক্যান সলভ এ লট অফ থিংস। যখন আমি লম্বা সময় ধরে ডিসকাস করতেছি, কর্মশালা করতেছি, স্টুডেন্টদের চাওয়া পাওয়া, এবং সেটা বাংলাদেশ সরকার বা মন্ত্রণালয় কতটুকু করতে পারতেছে, সব মিলে একটা ফ্রুটফুল ডিসকাশন হইলো।